আরম্ভ করিয়া ধর্মনীতির ধ্রুব শাসনগুলি পর্যন্ত সকলেরই প্রতি সমান কড়াক্কর করাতে ফল হইয়াছে। আমাদের দেশে কড়াক্কর মানে মানে সকলের প্রতি কড়া হতে আর কি, ঠিক আছে। আমাদের দেশে সমাজনীতি ক্রমে সুদৃঢ় কঠিন হইয়াছে, কিন্তু ধর্মনীতি শিথিল হইয়া আসিয়াছে। বলছে যেটা সমাজনীতি, সমাজ চালানোর জন্য যে নিয়ম, সেটা অনেক বেশি কঠিন হয়েছে, এখন স্ট্রিক্ট হয়েছে। ধর্মনীতি অনেক বেশি শিথিল হয়েছে, আগে যা ছিল তার থেকে অনেক শিথিল হয়েছে। একজন লোক গরু মারিলে, আচ্ছা এই জায়গাটা হচ্ছে উদাহরণ, তো এটা আমরা দেব না উত্তরে। একজন লোক গরু মারিলে সমাজের নির্যাতন সহ্য করিবে এবং তাহার প্রায়শ্চিত্ত স্বীকার করিবে, কিন্তু মানুষ খুন করিয়া সমাজের মধ্যে বিনা প্রায়শ্চিত্তে স্থান পাইয়াছে এমন দৃষ্টান্তের অভাব নেই। বলছে যে এখন বর্তমানে বলছে কেউ যদি গরু মারে তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে আর কি। কিন্তু মানুষ খুন করিয়া, এমনও আছে যে মানুষ খুন করে ফেলছে কিন্তু তার কোনো শাস্তি নেই, পাছে হিন্দুর বিবাহে হিসাবে কড়াক্রান্তির গরমির হয়, এই জন্য পিতা অষ্টম বর্ষের মধ্যেই কন্যার বিবাহ দেন এবং অধিক বয়সে বিবাহ দিলে জাতিচ্যুত হন। একটা সিস্টেম ছিল, একটা নিয়ম ছিল একটা সময়, যখন মেয়েদের বিবাহ খুব তাড়াতাড়ি দিতে হতো। ইভিন 12-13 বছর হয়ে গেলেও সেটা মনে করা হতো মেয়েটার অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে। আর তাকে তো একেবারে এক ঘরে করে দেবে যদি তার বেশি বয়স পর্যন্ত ঘরে যদি তার মেয়ে থাকে। আমি যদি অদৃশ্য নীচ জাতিকে স্পর্শ করি তবে সমাজ কি হবে? অদৃশ্য নীচ জাতিকে যদি স্পর্শ করি তাহলে সমাজ তৎক্ষণাৎ আমাকে সতর্ক করিয়া দেন। মানে সবসময় কেউ নিজেকেই এ করতে হবে, কারণ কেউ কিন্তু অন্যকে স্পর্শ মানে কোনো নিচু জাতির কাউকে কিন্তু স্পর্শ করতে পারবে না, নিচু জাতির কাউকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা, এবার হচ্ছে যে নিচু জাতির কাউকে তো স্পর্শ করতে পারবে না, এবার বলছে যে বিবাহ দিলে জাতিচ্যুত হন। আমি যদি অদৃশ্য মানে নিচ কাউকে, তুলনামূলক কি বলা হচ্ছে, নিচু শ্রেণীর কোনো মানুষকে, যেটা হতো আগেকার দিনে, যে নিচু শ্রেণীর যদি কোনো মানুষকে কখনো করা যেত তাহলে কিন্তু কি করা হতো না, তাকে কিন্তু অনেক অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখা হতো, ঠিক আছে। বা এমনও হতো তাকে এক ঘরে করে দেওয়া হতো। আমরা ওই গফুর যে গল্পটা আছে, আমরা ওখানে দেখতে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মহেশ গল্পটা আছে, মহেশ গল্পের মধ্যে কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি উঠে এসেছে। মহেশ গল্পগুলোর মধ্যে এই বিষয়টা অনেক বেশি উঠে এসেছে। আচ্ছা, এবারে কি বলছে যে আহ আগে প্রথমে সতর্ক করা হয়, আর সতর্ক করে দেওয়ার পরে কি হয়, তাকে কিন্তু আহ মানে সরিয়ে দেওয়া হয়, এই আর কি। কিন্তু যদি উৎপীড়ন করিয়া সেই নীচ জাতির ভিটা মাটি উচ্ছন্ন করিয়া দিই, তবে কি সমাজ আমার নিকট হইতে সেই হিসাব তলব করেন? প্রতিদিন রাগ দেশ লোভ মোহ মিথ্যাচারণে ধর্মনীতির মূল জীর্ণ করিতেছি, অথচ স্নান তপ বিধি ব্যবস্থার তিলমাত্র ত্রুটি হইতেছে না। বলছে যে তবে সমাজ তৎক্ষণাৎ আমাকে সতর্ক করিয়া দেন, কিন্তু যদি উৎপীড়ন করিয়া সেই জাতি না নিজ জাতির ভিটামাটি উচ্ছন্ন করিয়া দিই, তাকে যদি আমি মানে সেই মানুষ, সেই অস্পৃশ্য মানুষটাকে যদি আমি এক কথায় গৃহহারা করি, তাকে যদি তাড়িয়ে দিই, তাহলে কিন্তু সমাজ, তাহলে সমাজ আমাকে আর কিছু বলে না, মানে সমাজের সেটা কিন্তু খুব একটা মানে ভালোই লাগে আর তার চোখে সেই জায়গাটা সে বেশ কি বলবো, সেটা একটা ভালোই দিক, ঠিক আছে, সেটা হচ্ছে খুব একটা ভালো দিক, এটা একটা গেল। আর এবারে হচ্ছে যে প্রতিদিন রাগ দেশ লোভ মোহ মিথ্যাচারণে, বলছে প্রতিদিনের যদি এই ধরনের কোনো কিছু কারোর মধ্যে থাকে যে খুব ভালো মানে যে উম রাগ দেশ এগুলো করতে পারছে, মানে তার মধ্যে হিংসা আছে, রাগ আছে, লোভ আছে, মোহ আছে,
মিথ্যাচারণ করতে পারছে, ঠিক আছে, ধর্মনীতি মানে ধর্মকে সবসময়, এক কথায় ধর্মকে সুড়সুড়ি দিয়ে সে বেঁচে রয়েছে, এগুলো যদি হয় তাহলে কিন্তু তার কোনো ত্রুটি হবে না। এক্ষেত্রে কোনো কিন্তু ত্রুটি হবে না। স্নান তপ বিধি ব্যবস্থার তিল মাত্র, মানে এক্ষেত্রে মানুষের তপ মানে এখানে এক কথায় আমরা বলতে পারি কোনো নিয়মের, তার কোনো সঠিকভাবে বাঁচার, ঠিক আছে, এই কোনো এইগুলোর কিন্তু কোনোটার ক্ষেত্রেই কোনো উম, কোনো অসুবিধা হবে না। এক কথায় আমরা বলতে পারি নিয়ম, তপ মানে হচ্ছে নিয়ম, নিয়ম মানে কঠোর সাধনা, এইগুলোকে বলা হয়, কোনো সংকল্প, এগুলোর ক্ষেত্রে বলা হয়। এবারে আসি উত্তরটাতে। এখানে এক কথায় বলবো, আমরা যেটা বুঝতে পেরেছি এই প্যাসেজ থেকে আমরা এটাই বুঝতে পেরেছি যে সমাজে আধ্যাত্মিক এবং নৈতিক আদর্শের থেকে, যেটাকে আমরা মোরাল বলি, আমাদের যে মোরাল সেন্স যেটাকে আমরা বলি, সেটার থেকে সবসময় কি হয়, বড় হয়ে দাঁড়ায় হচ্ছে এই নৈতিক আদর্শের থেকে আমাদের বাহ্যিক যে আচার অনুষ্ঠান, হুম, আমাদের যে কি বলবো, পৌত্তলিকতা যেটাকে বলা হয়, বাহ্যিক যে আচার অনুষ্ঠান, সেগুলো কিন্তু সবসময় বড়। লোক লজ্জার শাসন অনেক বেশি শক্তিশালী এই ক্ষেত্রে। সমাজের ভয়ে মানুষ তুচ্ছ সমস্ত নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন করে, অথচ জঘন্য অপরাধ এবং নীতিভ্রষ্ট কাজ করলেও সমাজ অনেক সময় নীরব থাকে। বলছে সমাজের ভয়ে মানুষ তুচ্ছ সমস্ত নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন করে, একদমই তাই, কিন্তু নীতিভ্রষ্ট কাজ করলে সমাজ তখন নীরব থাকে। প্রতিদিনের লোভ ক্ষোভ মিথ্যার ভিড়ে এই জায়গাটা যে জিনিস করো, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ধর্মীয় বিধির পালনে বিন্দুমাত্র ত্রুটি বর্তমান সমাজ, প্রতিদিনের লোভ ক্ষোভ মিথ্যার ভিড়ে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ধর্মীয় বিধির পালনে বিন্দুমাত্র ত্রুটি বর্তমান সমাজ মেনে নেয় না। প্রকৃত মনুষ্যত্বের চেয়ে অন্ধ সামাজিক শাসন এবং লোকাচারকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রকৃত মনুষ্যত্বের চেয়ে অন্ধ সামাজিক শাসন এবং লোকাচারকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, ঠিক আছে, এখানে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে প্রতিদিনের লোভ ক্ষোভ আর মিথ্যার ভিড়ে, মানে মিথ্যের আশ্রয়ে বা মিথ্যের সংস্পর্শে এসে মানুষের মধ্যে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। এবার তোমরা আমাকে বলো এই জায়গায় তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, পায়েল তো করেছো, কোথায় অসুবিধা? ম্যাম প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে ওই করেছি আমি ওই যেটা হচ্ছে পশু হত্যা, ওই জায়গাটা আমি দিয়ে দিয়েছি, ওই জায়গাটা দেওয়া যেত না, আমি দিয়ে দিয়েছি। পশু হত্যা, আচ্ছা, ওই যে ওই, হ্যাঁ হ্যাঁ, ওই গরু, ওইটা তো অ্যাকচুয়ালি হ্যাঁ, ওইটা হ্যাঁ, হ্যাঁ। সবটা, হ্যাঁ, ওই সবগুলোই হচ্ছে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় নিয়ম কানুনের মধ্যেই চলে আসবে, ঠিক আছে, আমি তুমি মানে ওটা বলতে মানে ওই গরুর ব্যাপারটাই দিয়েছে ধর্মর ব্যাপারটাকে সুরসুরি দেওয়ার জন্য, ঠিক আছে, তো সবটাই কিন্তু ওই ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় নিয়ম কানুনের আচার সর্বস্বতা এইটার মধ্যেই চলে আসছে, আর আলাদা করে দেওয়ার দরকার। আচ্ছা ম্যাম। আর এক কথায় হচ্ছে আমরা মানে সমাজের মানুষেরা বর্তমানে কি করছে না, ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় আচার সংস্কৃতি মানতে গিয়ে প্রকৃত যে ধর্মবোধ বা প্রকৃত যে মনুষ্যত্ববোধ সেটাকে হারিয়ে ফেলছে, মূল্যবোধ মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, এগুলোকে মানুষ হারিয়ে ফেলে কি করছে, সামাজিক শাসন লোকাচারকে বেশি প্রাধান্য দিচ্ছে।
বোঝা গেল? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা বলছে, আহ মনীষা, বোঝা গেছে? করেছিলে একবারও চেষ্টা? হ্যাঁ ম্যাম, না ম্যাম, এটা আমার করা হয়নি, করবো আজকে। হ্যাঁ, করো, করে আমাকে তারপরে বলো। আচ্ছা, এটাতে করবে যেটা, সেটা হচ্ছে যে ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার। বলছে যে আহ, শব্দের অনেক ক্ষমতা রয়েছে, ঠিক আছে? অসীম ক্ষমতা যেটাকে বলা হয়, এক কথায় যদি আমরা এটাকে একটু ভালো বাংলায় বলি, যে শব্দের অসীম ক্ষমতা রয়েছে। দে ক্যান হেল্প অর হার্ট অ্যান্ড ব্লেস অর কার্স এনিওয়ান, মানে এই শব্দের দ্বারা কারোর সাহায্য হতে পারে, কাউকে এটা আঘাত করতে পারে। হেল্প মানে সাহায্য, হার্ট মানে আঘাত করা, ব্লেস মানে হচ্ছে আমরা জানি আশীর্বাদ, আর কার্স হচ্ছে অভিশাপ দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে শব্দ যে কাউকে সাহায্য করতে পারে, আবার আঘাতও করতে পারে, আশীর্বাদও করতে পারে, আবার অভিশাপও দিতে পারে, ঠিক আছে? এবারে বলছে যে আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম। এমন কিছু আছে আনকাইন্ড। আনকাইন্ড মানে আমরা এখানে কি বলতে পারি? আমরা কি বলতে পারি যে যে তোমার দয়ালু নয়, ঠিক আছে, নির্দয় না, নির্দয় তো শব্দ হয় না। এখানে হলো রূঢ় শব্দ। রূঢ় শব্দটা হতে পারে, কটু শব্দ হতে পারে, ঠিক আছে? যেখানে আমরা কটাক্ষ বলি সেই জাতীয় শব্দ, এই কটু শব্দ বা রূঢ় শব্দ, যেটা মানুষের অনেক বেশি ক্ষতি করে। রূঢ় কথা অন্যের অনেক ক্ষতি করতে পারে। তেমনি আবার কাইন্ড ওয়ার্ডস, যেগুলো হচ্ছে দয়ালু, মানে যেটা হচ্ছে মিষ্টি কথা, মিষ্টি কথায় ডু এ লট অফ গুড, অনেকের ভালো কিছু করতে পারে। We can spoil a friend's happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word which cost nothing. ঠিক আছে? We can spoil a friend's happiness, যেটা হলো যে যে একটা কটু কথা দিয়ে, একটা কটু কথা দিয়ে আমরা বন্ধুর আনন্দটাকে আমরা মানে নিরানন্দে পরিণত করতে পারি। উই ক্যান স্পয়েল, আমরা নষ্ট করে দিতে পারি আমাদের একটা কটু কথা, যেটা আমার বন্ধুর আনন্দটাকে মাটি করে দিতে পারে, তার নষ্ট করে দিতে পারে তার আনন্দটাকে, ঠিক আছে? আনকাইন্ড ওয়ার্ড, বাট চিয়ার আপ আ স্যাড হার্ট উইথ এ কাইন্ড ওয়ার্ড, কিন্তু মিষ্টি কথায় হুইচ কস্ট নাথিং, তার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না। একটা মিষ্টি কথায় আমরা বিনা পয়সায় বিনা মূল্যে আমরা কি করতে পারি, মিষ্টি কথা দিয়ে কোনো দুঃখী মনকে আমরা কিন্তু, কারোর যদি মনে কোনো দুঃখ থাকে তাকে আমরা চাঙ্গা করতে পারি, ঠিক আছে? তাকে আমরা অনেক বেশি আনন্দ দিতে পারি। আ কাইন্ড ওয়ার্ড ইজ মোর ওয়েলকাম দ্যান এ কস্টলি প্রেজেন্ট। সেই জন্য এই যে মানে দামি উপহারের থেকেও এই যে একটা সহমর্মিতা, সেটা এখন অনেক বেশি মূল্যবান। In our day to day activities, it is the word which sets life in motion. In our day to day, অর্থাৎ দিনের পর দিন কি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, এই শব্দ যেটা আমাদের জীবনটাকে একটা গতির মধ্যে রাখে। The role of words is of paramount importance in course of our rise and fall, ঠিক আছে? যেটা হচ্ছে যে আমাদের জীবনকে কি করতে পারে, দৈনন্দিন কাজকর্মে কথা বা শব্দই জীবনকে গতিশীল রাখতে পারে, আমাদের উত্থান পতন। হুম The role of words is of paramount importance in course of our rise and fall, hope and despair, success and failure, etc. A man's character or his cultural depth
is revealed from the words he uses. ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, যেটা বললাম ডে টু ডে, প্রত্যেক দিনের জীবনে একটা গতি, আমাদের এই শব্দই একটা জীবনটাকে গতির মধ্যে রাখে। দ্য রোল অফ ওয়ার্ড, শব্দের যে ভূমিকা, is of paramount importance in course of our rise and fall, আমাদের জীবনের উত্থান পতনের সঙ্গে আশা নিরাশা সাফল্য ব্যর্থতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আমাদের জীবনের উত্থান পতন, রাইজ অ্যান্ড ফল, হোপ অ্যান্ড ডিসপেয়ার, আশা নিরাশা, সাফল্য ব্যর্থতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এই যে প্যারামাউন্ট ইম্পর্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে না শব্দ পালন করে। ঠিক আছে, a man's character or his cultural depth is revealed from the words he uses. এবারে হচ্ছে যে একজন মানুষের কথাবার্তার মাধ্যমেই তার চরিত্র এবং তার সাংস্কৃতিক গভীরতা প্রকাশ পায়। একজন মানুষের তার চরিত্রটা প্রকাশ পায় তার কথাবার্তার মধ্য দিয়ে, তার চরিত্র এবং তার মধ্যে কতটা সাংস্কৃতিক গভীরতা রয়েছে, সংস্কৃতি সম্পর্কে সে কতটা কতটা সে সংস্কৃতি মনোজ্ঞ। All the epics are nothing but an organized display of words and words. আজকের দিনে যে মহাকাব্য, সেগুলো কিছুই নয়, পৃথিবীর সমস্ত মহাকাব্যই হচ্ছে শব্দের একটা সুসংগঠিত প্রকাশ। প্লটস, তার যে কি বলবো, এই যে সমস্ত তাদের যে প্রেক্ষাপট, ঠিক আছে, গল্পের যে প্রেক্ষাপট, সাব প্লটস, কোহারেন্স অফ ইনসিডেন্টস, ঘটনার যে প্লট গুলো রয়েছে সেইগুলো, যে ঘটনাধর্মী অফ ইনসিডেন্টস আর ইলাবোরেটেড, বিস্তৃতভাবে উইথ দ্য জুডিশিয়াস ইউজ অফ ওয়ার্ডস প্রেগনেন্ট উইথ মিনিং। ঠিক আছে, অর্থাৎ এই যে গভীর অর্থবহ শব্দ, যেগুলো মহাকাব্যের কাহিনী, তার ঘটনা প্রবাহ, এগুলো বিস্তারিতভাবে ফুটে উঠেছে কার মাধ্যমে না গভীর অর্থবহ শব্দ এবং তার বিচার বুদ্ধি সম্পন্ন যে প্রয়োগের মাধ্যমে। গভীর অর্থবহ শব্দ, মহাকাব্যের যে ঘটনাক্রম, প্লট, কাহিনী, ঘটনাক্রম, একই সাথে ঘটনাগুলো কি হয়েছে গভীর অর্থভাবে এখানে উইথ দ্য জুডিশিয়াস, যেটাকে আমরা বলে থাকি বিচার বুদ্ধি সম্পন্ন। কিসের বিচার বুদ্ধি সম্পন্ন না শব্দের ব্যবহারের বিচার বুদ্ধি সম্পন্ন। উইথ দ্য মিনিং, গভীর অর্থবহ, প্রেগন্যান্ট, গভীর অর্থবহ, মিনিং, প্রয়োগের মধ্যে দিয়ে, প্রয়োগ হতে পারে, ব্যবহার হতে পারে, এগুলো সব হতে পারে। যে মহাকাব্যের মধ্যে এই শব্দের বিচার, গভীর অর্থবহ এবং বিচার বুদ্ধি সম্পন্ন শব্দ মহাকাব্যের ঘটনাক্রম এবং কাহিনীকে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। তা না হলে আজকে কোনো মহাকাব্যই মহাকাব্য থাকতো না, সেগুলো কোনো মহাকাব্য হয়ে উঠতো না, এক কথা এটাই বলা হয়েছে। দেখো কোন শব্দটার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলো, আমি আবার বলে দেবো। আর তো এখানে উত্তর আমি লিখে দিয়েছি, বলো কোন শব্দটার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ম্যাম এটা মোটামুটি সহজই ছিল, হুম, শুধু ওই শেষের একটা লাইনটা ওইটা আমি ঠিক করে বুঝতে পারছিলাম না, তো ওইটা করতে একটু অসুবিধা হয়েছিল, শেষের লাইনটা। হ্যাঁ শেষের একদম ওই ইলাবোরেটেড হ্যাঁ থেকে, হ্যাঁ 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 একদমই তাই, ওই লাইনটা মানে ওই অ্যাকচুয়ালি জুডিশিয়াস, প্রেগনেন্ট, এই দুটো মিনিং হচ্ছে মেন। আমরা যেমন বলি না যে খুব ল্যাবোরিয়াস, সে ভীষণ দক্ষ আর কি, এই ব্যাপারটা আনবার জন্য।
ঠিক আছে, আমি এগুলো আরো প্র্যাকটিস করাবো, মানে আমি তোমাদেরকে দিতে থাকবো, তোমরা করবে, আমি উত্তরগুলো বলবো, তাতে এগুলো অনেক বেশি আরো বেটার হবে। আর বিসিএস তো ভোটের আগে হবে না, তাই না? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, প্র্যাকটিসটা তো করো। আজকে 9 বছর পর রিক্রুট হচ্ছে এসএলএসটি তে, ঠিক আছে? তো এখন যা অবস্থা সরকারি চাকরির, তাতে করে মানে হবে ঠিকই, কিন্তু দেরি হবে, এই যা, অনেকটা দেরি হবে, অনেক অনেক। হ্যাঁ, একটা লেন্দি প্রসেস।